বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী, গিরিশ ঘোষের কাছে উত্তর কলকাতার গিন্নিমা। তা তিনি গিন্নিমাই বটে, পরনে টকটকে লাল বেনারসি আর অমন প্রসন্নময়ী মুখ। তাকে গিন্নিমা না মানলে কাকে মানা হবে? চলুন আজ আমি আপনাদের দর্শন করাই উত্তর কলকাতার গিন্নিমাকে। আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন জার্নি, আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি। আজকে আমি নেমেছি হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার ক্রসিংয়ে। সেখান থেকে হাঁটা পথে আমি চলে এলাম জগৎ মুখার্জি পার্কে, যেখানটাতে আর কি পুজো হয় সেই জায়গাটাতে রয়েছি। ওখান থেকেই আজকে জার্নিটা শুরু করছি। দেখুন এখন রয়েছি ওই যে জগৎ মুখার্জি পার্কের পুজোটা হয় একদম ওই জায়গাটাতে, ঠিক আছে। আজকে আমি আপনাদের দর্শন করাবো উত্তর কলকাতার গিন্নিমাকে। উত্তর কলকাতার গিন্নিমার গল্প আপনাদের বলবো, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তার আগে আরেকবার আপনাদের এই যে দুর্গা মায়ের মূর্তি রয়েছে এখানে, সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। জগৎ মুখার্জি পার্ক থেকে আমি হাঁটা শুরু করলাম। মোটামুটি এখন বাজে ওই সকাল 10টা। আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, একেবারে মায়ের মন্দিরের সামনে গিয়ে আপনাদের জানাচ্ছি কটা বাজলো। আর আমাদের কিন্তু এই জগৎ মুখার্জি পার্ক থেকে সোজা এদিকে হেঁটে যেতে হবে। উত্তর কলকাতার গিন্নিমার দর্শন করাবো আপনাদের। আমি যখনই কুমোরটুলিতে আসি তখনই এই মাকে দর্শন করে যাই, তাই ভাবলাম একবার আপনাদের এই উত্তর কলকাতার গিন্নিমাকে দর্শন করিয়ে দিই। ভীষণ জাগ্রত এই মা, এই মায়ের গল্প আপনাদের বলবো। আর একদম পুরো জগৎ মুখার্জি পার্ক থেকে তো হাঁটা শুরু করেছিলাম, একদম সামনেটা চলে এসেছি প্রায়। এবার গিয়ে আপনাদের দেখাচ্ছি আর কতক্ষণ লাগলো আমি আপনাদের সময়টা বলে দেবো। হেঁটে আমি মোটামুটি 3 মিনিট মতো আসলাম, তারপরে আমার এই ক্রসিংটা পড়লো, ঠিক আছে। এখানে এই যে ক্রসিংটা, আর এবার আপনাদের এই দিকে যেতে হবে। এই যে একদম মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি। আর উল্টো দিকে আরও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও আপনাদের দর্শন করাবো। তার আগে আমি আপনাদের মায়ের মন্দির দর্শন করাবো এবং মায়ের মন্দিরের গল্প বলবো। একদম চলে এসেছি মন্দিরের সামনে। আর এখানে এখন মন্দিরে সবাই পুজো দিচ্ছেন। এবার প্রবেশ করবো মন্দিরের ভিতরে। এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, আর এখানে একটা দেখুন রয়েছে হাড়িকার। আর এই হচ্ছে মন্দিরে একদম মা রয়েছেন এখানে। রাস্তা থেকে দেবী মূর্তি দেখা যায়। মন্দির সংলগ্ন একটি দালান রয়েছে। মন্দিরের বারান্দার নিচে ফুটপাতের উপরে বলিদানের মঞ্চ রয়েছে। মন্দিরটিতে একটি সুন্দর সিদ্ধেশ্বরী মাতার মূর্তি বিরাজিত। দেবী এখানে মৃন্ময়ী বসন। দেবীর পদতলে শ্বেত মহাদেব শায়িত রয়েছে। প্রতিদিন নিত্য পূজা হয়। কালী পূজার দিন ও বিশেষ বিশেষ তিথিতে বেশ সমারোহে দেবী পূজিত হন। সেই সব দিনগুলিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। কালী পুজোর দিন দেবীর বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। সাধারণত তাতে খিচুড়ি, সাদা ভাত, 5 রকমের ভাজা, 2 রকমের তরকারি, মাছের ঝোল, চাটনি ও পায়েস থাকে। এছাড়া নানা রকম ফল ও মিষ্টান্ন তো থাকেই। খুবই নিষ্ঠা সহকারে দেবী পূজিত হন। রাজা নবকৃষ্ণের নির্দেশে সেই কাল থেকে আজও মন্দিরের ভোগের জন্য শোভাবাজার বাজার থেকে সবজি আসে। কথিত রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের পদধূলি এই দেবী মন্দিরে পড়েছিল। যখন কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়েন তখন ঠাকুর মায়ের কাছে ডাব ও চিনি মানত করেন। তিনি বলতেন, ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন। একবার তিনি বসুমতী সাহিত্য মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেছিলেন, উপেন যা সিদ্ধেশ্বরের কাছে মানত কর, তোর এক দরজা যেন 100 দরজায় পরিণত হয়। নাট্য সম্রাট গিরিশ ঘোষ তার নতুন নাটক মঞ্চস্থ করার পূর্বে এখানে দেবী মূর্তির পায়ে
নাটকটির পাণ্ডুলিপি ঠেকিয়ে নিয়ে যেতেন। নাটকটিকে তিনি মায়ের পায়ে উৎসর্গ করতেন। নাট্য সম্রাট মাকে উত্তর কলকাতার গিন্নি বলে অভিহিত করে যান। রামকৃষ্ণদেব ছাড়াও স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখেরা মায়ের পূজা অর্চনা করে গেছেন। মাতা শারদা দেবীর পদধূলিও এখানে পড়েছেন। মন্দিরটি কত প্রাচীন তার কোনো হদিশ আজও পাওয়া যায়নি। আজ থেকে প্রায় 400-500 বছর পূর্বে উত্তর কলকাতার কুমোরটুলি ও বাগবাজার অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ। তখন অঞ্চলটি সুতানটি নাম পরিচিত ছিল। জঙ্গলের চারিদিকে বেত ও নানান রকম গাছে ভরা। ঘুরে বেড়াতো ডাকাত দল। কোনো জনবসতি গড়ে ওঠেনি। সেই সময় উত্তর ভারতের হিমালয় থেকে কালীবর নামাঙ্কিত এক তপস্বী সাধক স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন। ভুলবশত তিনি গঙ্গার ধারে অর্থাৎ ভাগীরথীর তীরে আজকের বাগবাজার অঞ্চলে একটি মায়ের মূর্তি তৈরি করেন। গড়ে তোলেন তার সাধনা পীঠ। সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং মাতৃ দর্শন লাভ করেন। শোনা যায় এই স্থানে তিনি বেত ও হোগলা পাতা দিয়ে একটি ঘরও তৈরি করেন। সেই ঘরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন। তবে তার সাধনার সময় ও মন্দির প্রতিষ্ঠার সময় নিয়ে বহু মতান্তর রয়েছে। সেই সন্ন্যাসী চলে যাওয়ার পর এক কাপালিক বিগ্রহটির পূজা শুরু করেন। কথিত রয়েছে সেই আমলে নাকি নন্দ ডাকাত নামে এক ডাকাত এই অঞ্চলে দেবী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি তার আশ্রম ছিল। গোপবংশীয় ডাকাত নন্দরাম ঘোষ দেবী সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দিতেন। ডাকাতদের দলে ছিল হাঁড়ি, বাগদি, ওলন্দাজ, পর্তুগিজ, মুসলমান সহ নানান ধরনের মানুষ। দলের সকলেই মাতৃ আরাধনায় অংশ নিতেন। প্রায় প্রতিদিন ডাকাত তার মন্দিরে নরবলি দিয়ে তবে ডাকাতি করতে বেরোত। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নরবলি বন্ধ করে দেয়। পরবর্তী সময় এই অঞ্চলে তৎকালীন জমিদার গোবিন্দরাম মিত্র একটি মন্দির তৈরি করে দেন এখানে। नमो शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते। पुष्पांजलि सौभैरव सिद्धेश्वरी कालिकावै नमो। नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा सदा नमस्ते। पुष्पांजलि सौभैरव सिद्धेश्वरी कालिकावै नमो। মায়ের মন্দিরের সামনেই রয়েছে আরো একটা মন্দির। সেই মন্দির এবার আপনাকে দর্শন করা হবে। এই হচ্ছে মন্দিরের সামনেটা। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, আমি আপনাদের সামনে থেকে দেখতে দিচ্ছি। এখানে রয়েছে রাম সীতা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আর এইদিকে রয়েছে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।